ওয়েলকাম টু দ্য স্টুডেন্টজন কোচিং সেন্টার। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ম্যাথ মক টেস্ট 15। দেখো এই মক টেস্টে আমি 20টা গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের এখানে দেখো সেট করেছি। যে অঙ্কগুলো পরীক্ষায় প্রায় ছেলে মেয়েই ভুল করে আসে। হ্যাঁ, অঙ্কগুলো হয়তো মনে হবে যে খুবই সহজ, কিন্তু উত্তর তুমি হয়তো একটু ভুল পদ্ধতিতেই করবে। কেননা এখানে যদি একটু ভালোভাবে না দেখো অঙ্কগুলো, ভুল হওয়ার চান্স বেশি। চলো কোশ্চেন নাম্বার 1, যেমন প্রথমের কোশ্চেনটাই কিভাবে ছেলেমেয়েরা ভুল করে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দুটি ট্রেন একই বেগে পরস্পরের অভিমুখে এগিয়ে চলেছে। যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার ও তারা পরস্পরকে 12 সেকেন্ড অতিক্রম করে, তবে প্রতিটি ট্রেনের গতিবেগ কত? তাহলে প্রতিটি ট্রেনের গতিবেগ, আর দুটো ট্রেন পরস্পর একই অভিমুখে আসছে, তাহলে এটাও যদি 120 মিটার হয়, এটাও 120 মিটার, তাহলে ট্রেন দুটো টোটাল দৈর্ঘ্য কত আসছে? 120 ইন্টু 2 ইন্টু 120, মানে টোটাল দৈর্ঘ্য আসছে 2 ইন্টু 120 ডিভাইড বাই 12 সেকেন্ডে পরস্পরকে অতিক্রম করেছে তারা। তাহলে আমরা এখানে কি পাবো? আপেক্ষিক গতিবেগ ইন্টু 18/5। তাহলে মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টায় গেলে 18/5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে আসছে 10, আবার 5 × 2 = 10। তাহলে এখানে আসছে 18×4 = 72 কিমি পার ঘন্টা। এই 72 কিমি পার ঘন্টাটা হচ্ছে দুটো ট্রেনের মিলিত গতিবেগ, যেটা হচ্ছে আরএস, মানে রিলেটিভ স্পিড, মানে আপেক্ষিক গতিবেগ। এই আপেক্ষিক গতিবেগ হচ্ছে দুটো ট্রেনের মিলিত গতিবেগ। তাহলে প্রতিটা ট্রেনের গতিবেগ কত হবে? তাহলে 72কে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। 36 কিমি পার ঘন্টা। অ্যান্সার হয়ে গেল প্রতিটা ট্রেনের গতিবেগ 36 কিমি পার ঘন্টা। এই জায়গাটা অনেকে 72 কোশ্চেনে তখন হয়তো তাড়াহুড়োতে কি করে, সে 72-এ দাগ দিয়ে চলে আসে। তারপরে কোশ্চেনটা দেখো, একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব 8 ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব 10 ঘন্টায় অতিক্রম করে। স্রোতের বেগ যদি 1 কিমি পার ঘন্টা হয়, স্থান দুটির মধ্যে দূরত্ব কত হবে? অনেকে এক্স ধরার থেকে আমি ইউনিট পদ্ধতিতে বলবো। তাহলে এখানে দেখো অনুকূলে বেগ, তাহলে একদিকটা লেখো অনুকূলে বেগ, এই অনুকূল, আর একদিকটা হচ্ছে প্রতিকূল। দেখো অনুকূলে তাহলে এদের সময় দিয়ে আছে, তাহলে সময়ের সাথে গতিবেগ ব্যস্ত সম্পর্ক। তাহলে অনুকূলে যদি 8 ঘন্টা সময় লাগে, প্রতিকূলে 10 ঘন্টা। প্রতিকূলে 10 ঘন্টা মানে সময় তো বেশি লাগবে, কি কেননা স্রোত তো ঠেলে নিয়ে যাচ্ছে, আর প্রতিকূলে স্রোত বাধা দিচ্ছে। সময়ের সাথে গতিবেগ বা বেগ হচ্ছে ব্যস্ত সম্পর্ক, 10:8। তো এখানে দেখো হাফ অফ হাফ অফ অনুকূল মাইনাস প্রতিকূল, এটা হচ্ছে স্রোতের বেগ। তার মানে 2/2। তাহলে 1 একক সমানই আসছে 1 কিমি পার ঘন্টা। 1 একক সমানই আসছে 1 কিমি পার ঘন্টা। তাহলে অনুকূলে বেগ কত? 10 কিমি পার ঘন্টা। আর প্রতিকূলে বেগ কত? 8 কিমি পার ঘন্টা। তাহলে এখানে দেখো 8×10 = 80, আবার 8×10 = 80, টোটাল দূরত্ব 80 কিলোমিটার। পরের কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা প্রায় ছেলে মেয়ে এখানে ভুল করে আসে, আমারও মাঝে মধ্যে ভুল হয়ে যায় হয়তো যদি খেয়াল না করি। দেখো কোনো গ্রামের 60% লোক সাক্ষর, তাহলে 100% যদি টোটাল লোক হয়, তার 60% সাক্ষর। তাহলে 100%-এর 60% সাক্ষর হলে কত? 60/100। সাক্ষরদের 28% মহিলা, তাহলে ফিমেল কত? 72%। আবার যদি 4320 জন পুরুষ হয়, তাহলে এখানে পুরুষ সংখ্যাটা আমাকে স্বাক্ষর, 4320 জন যদি পুরুষ হয়, পুরুষ স্বাক্ষর হয়, এই দেখো এই পুরুষ স্বাক্ষর হয়, এই কথাটা মানে পুরুষ কথাটা এখানে থাকবে, আর স্বাক্ষরটা এখানে নিচে। তাহলে এটা খেয়াল করা হয় না, তাহলে সে পুরুষ করে অনেকে অঙ্কটা এখানে ক্যালকুলেশন করে দেয়। তাহলে এখানে দেখো 72% আসছে স্বাক্ষর পুরুষ। এখানে ক্যালকুলেশন করো, 100 কেটে দাও। তাহলে এখানে উপরটা যদি গুণ করি, 4320 ডিভাইড বাই আসছে 100। তাহলে এই এত পার্সেন্ট মানে আসছে 4320, এত পার্সেন্ট মানে আসছে 4320। তাহলে 1% সমান কত আসবে? 1% সমান আসছে 4320 ইন্টু 100 ডিভাইড বাই 4320। তাহলে 100% সমান কত আসছে? 10,000। এখানে কেটে যাচ্ছে, 100 আর 100 গুণ করলে আসছে 10,000। তাহলে এখানে অ্যান্সার আসবে 10,000। এখানে অ্যান্সারে ভুল আছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো আগে আমরা দেখে নেবো স্বাক্ষর পুরুষ কত পার্সেন্ট, তো এখানে কেটে দিতে পারো, ঠিক আছে। পরের কোশ্চেনটা দেখো কি ভুল করবে। প্রথম আর দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় একটি সংখ্যা থেকে 30% আর 37% কম। তাহলে প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যা, প্রথম আর দ্বিতীয় সংখ্যাটা তৃতীয় সংখ্যা থেকে
30% আর 37% কম। তাহলে প্রথম সংখ্যাটা 30% কম হলে কত? 70। আর দ্বিতীয় সংখ্যাটা 37% কম হলে কত আসবে? 37 হলে তোমার এখানে আসছে 70, হলে এটা আসছে তোমার 63। তাহলে এমনিতে কত কম? 7 কম। তাহলে কম হলে বেশির সাপেক্ষে, বেশি হলে কমের সাপেক্ষে। তাহলে শতকরা কত কম? তাহলে কম হলে বেশির সাপেক্ষে। 7/70 ইন্টু 100। 7/70 ইন্টু 100। দেখো এই একটা অঙ্কের জন্য মৃণাল 2019 সালে ডাব্লিউপি তে কিন্তু পায়নি, তারপরেও এসএসসি জিডি পেয়ে গেছে এই একটা অঙ্কের জন্য। চলো পরের কোশ্চেন। অপর একটি দ্রব্য কিছু লাভে 4,480 টাকায় বিক্রয় করেন। যদি সে 400 টাকায় বিক্রি করতো তাহলে লাভের 1/3 সমান ক্ষতি হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো এখানে দেখো তোমরা শর্টকাট পদ্ধতি করতে পারো। প্রফিট আর লসের যেটা রেশিও, প্রফিট আর লসিও মানে 1/3, তার মানে 3/1। 3 টাকা যদি আমার লাভ হয়, 1 টাকা ক্ষতি আসছে, তাহলে এদের আনুপাতিক সমষ্টি কত আসছে? 4। তাহলে 4 একক মানে 400 আর 480 পার্থক্য কত আসছে? 80 টাকা। তাহলে 1 একক সমান কত? 1 একক সমান 80 টাকা। 1 একক সমান 20 টাকা। তাহলে এখানে 800, এখানে তোমার ক্রয় মূল্যটা বার করবো 480 থেকে। 480 থেকে 3 একক সমান কত? 60 টাকা। তাহলে 60 টাকা বিয়োগ করে দেবো, তাহলে 420 টাকা আসছে ক্রয় মূল্য। এছাড়া তোমরা এইভাবে অঙ্কটা করতে পারো। আমরা এখানে কিনা দামটা যদি X টাকা ধরে নিই, তাহলে একটা হচ্ছে SP1, মানে বিক্রয় মূল্য দুটো আছে, একটা 480 টাকায় বিকছে, আর একটা আছে SP2 400 টাকা। তো যখন 480 টাকায় বিকছে তখন তার লাভ হচ্ছে, যখন 480 টাকায় বিকছে তখন তার লাভ হচ্ছে, আর যখন 400 টাকা বিকছে তখন তার ক্ষতি হচ্ছে। এখানে সম্পর্কটা কেমন? লাভের 1/3, তার ক্ষতিটা আসছে লাভের 1/3। তাহলে 1/3 ইন্টু লাভ সমানই আসছে ক্ষতি। লাভ মানে কি জানি? লাভ মানে জানি বিক্রয় দাম মাইনাস কিনা দাম। তাহলে 480 মাইনাস এক্স। আর ক্ষতি মানে কি জানি? কিনা দাম মাইনাস বিক্রয় দাম। এখান থেকে এক্স এর ভ্যালুটা শুধুমাত্র বের করে নাও, তাহলে দেখো উত্তর হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 6। এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয় মূল্যের উপর 40% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন এবং বিক্রয় করার সময় 30% ছাড় দেন, তার লাভ বা ক্ষতির হার কত? তাহলে এখানে আমরা রেশিও পদ্ধতিতে অ্যাপ্লাই করবো। মার্কেট প্রাইস, সেলিং প্রাইস, কস্ট প্রাইস। 100 টাকা যদি আমি একটা কোনো জিনিস কিনে থাকি, তাহলে আমি 40% দাম বাড়িয়ে লিখছি, মানে 140 টাকা। আবার বিক্রির সময় 30% ছাড় দিচ্ছি, তাহলে 140-এর উপর যদি 30% ছাড় দিই, 70/100 ক্যালকুলেশন করো। 14/7 কত? 98। 100 টাকায় কিনেছি আর 100 টাকায় কিনেছি, 98 টাকায় বিক্রি, তাহলে আমার কত হচ্ছে? 100-এর উপর যাহাই ক্ষতি তাহাই পার্সেন্টেজ, তার মানে 2% হচ্ছে অ্যান্সার হয়ে গেল। কোশ্চেন নাম্বার 7। 7 বছরে 8% হারে সুদ আসলে 2/5 গুণ, তার মানে উপরটা সুদ, নিচটা আসছে ভগ্নাংশের উপরটা সুদ, আর নিচটা আসছে আসল। তাহলে 8%, তাহলে এখানে সবই দেওয়া আছে, তাহলে এখানে ডাইরেক্ট আমরা বার করছি সমান। টি সমান I/100 ডিভাইড বাই পি ইন্টু আর। অনেকে এখানে I সমান PRT/100, যেটা মেন সূত্র, ওটা তো বসিয়ে দাও। তাহলে এখানে দেখো সুদ আসছে 2 টাকা, 5 টাকায় 2 টাকা সুদ। পি ইন্টু আর আছে 8%, 2×4=8, আবার 5×2=10, 4×5=20। তাহলে এখানে সময় আসছে 5 বছর, অ্যান্সার হয়ে গেল। পরবর্তী কোশ্চেন কি আছে? 1200 টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 12,000 টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হয়, 20 বছরে ওই টাকা কত? তাহলে এখানে দেখো নর্মাল হিসাব, 5 বছরে দ্বিগুণ, তাহলে দ্বিগুণ হচ্ছে, তাহলে 5 বছর লাগছে দ্বিগুণ হতে, 5 বছর লাগছে দ্বিগুণ হতে, তাহলে গুণটা গুণেই হয়, তাহলে 20 বছর। বছরটা যোগ হয় আর গুণটা গুণে হয়, তাহলে 20 বছর মানে কি? 5 বছর, 5 বছর, 5 বছর, 5 বছর, তাহলে টোটাল 4টা 5 বছর। তাহলে 2, 2, 2, 2, তোদের টোটাল আসছে কত? 4×4=16 গুণ। 4×4=16 গুণ। তাহলে এখানে দেখো 12,000-এর সাথে আমরা এখানে গুণ করে দিচ্ছি 16, 16 এসছে 192। আবার এখানে 3টা শূন্য বসে গেল, আনসার হয়ে গেল অপশন ডি। কোশ্চেন নাম্বার আসছে 9। কোনো টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে 8 গুণ হয়, কত বছরে ওই টাকা 16 গুণ? 3 বছরে 8 গুণ, তাহলে 8 গুণ হচ্ছে 3 বছরে চক্রবৃদ্ধি সুদের হারে, তাহলে 8 গুণ আসছে 16, এখানে 8×2=16,
তাহলে 8 মানে 8কে আমরা যদি ভাঙি গুণের আকারে 2 2 2, তাহলে প্রতি দ্বিগুণের জন্য 1 বছর, প্রতি দ্বিগুণের জন্য 1 বছর, প্রতি দ্বিগুণের জন্য 1 বছর। তাহলে 16 মানে কত? আর একটা 2 এক্সট্রা, তার মানে আর একটা 1 বছর এক্সট্রা, তার মানে টোটাল আসছে আমার কত? 4 বছর। এভাবে মুখোমুখি সহজে হিসাব করে নেবে, বিশেষ করে চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। পরবর্তী কোশ্চেন, স্পিরিটের সাথে জল, তাহলে স্পিরিট, তাহলে পিওর স্পিরিট মানে কত? 100%। তার মধ্যে কত? 20% জল ঢালছে, তাহলে সেটাই আমার লাভ। তাহলে 20 × 100, অ্যান্সার হয়ে গেল 5.5:1। খাঁটি জিনিসের সাথে যদি যখনই জল মেশাবো ওইটাই লাভ। ঠিক আছে। একটি আয়তক্ষেত্রের কর্ণ 25 সেমি আর প্রস্থ 7 সেন্টিমিটার। একটি আয়তক্ষেত্রের কর্ণ দেওয়া আছে, একটি আয়তক্ষেত্রের কর্ণ 25 সেন্টিমিটার আর প্রস্থ আছে 7 সেন্টিমিটার। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি এ একক, প্রস্থ যদি বি একক হয়, তাহলে প্রস্থ আছে এখানে 7, আর এখানে কর্ণটা দেওয়া আছে ভারত স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এখানে দেখো কর্ণ দেওয়া আছে কত? 25। আর এখান থেকে দেখো আমাকে ওই যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা দৈর্ঘ্যটা মানে তোমার এখানে ভূমিটা বার করছি। 25 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার, 625 মাইনাস 49, এখানে বিয়োগ করি 576। 576 কত স্কোয়ার? 576 এসে 24 স্কোয়ার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানেই আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আয়তক্ষেত্রের পরিসীমা মানে কি জানি? 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তাহলে এখানে 24 আর 7 গুণ করো, 7 4 28 আর 7 2 14, তার মানে 168 বর্গ সেন্টিমিটার। পরবর্তী কোশ্চেন কি আছে দেখো, খুব সুন্দর একটা কোশ্চেন আছে, 12 কোশ্চেনটা। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 144, তাহলে স্কোয়ার সমান কত? 144। তাহলে বর্গক্ষেত্রের বাহু কত? 12। তার কর্ণকে বাহু ধরে, তাহলে এখানে তার কর্ণকে বাহু ধরছি, তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? a√2, তার মানে আসছে 12√2। তার কর্ণটা যদি বাহু হয় তাহলে তখন আবার ক্যাপিটাল এ বিশিষ্ট যে বর্গক্ষেত্র আসছে তার বাহু কত? 12√2। তো তার বর্গক্ষেত্র, সেই বর্গক্ষেত্রের পরিসীমা কত? তাহলে এর পরিসীমা কত? 4a, 12 দুগুণে 24√2, অ্যান্সার হবে 24√2, অপশন সি। ছবিটা যদি আঁকি কেমন হবে? প্রথমত এরকম 44 থেকে এখানে 12 বাহু বিশিষ্ট, 12 হলে এখানে 12√2, 12√2। আর এটাকে, এই কর্ণটাকেই ধরে আমরা একটা বর্গক্ষেত্র আঁকছি, সোজা হবে এটা ক্ষেত্রফল। এভাবে তখন ছবিটা তুমি আঁকতে পারবে। কোশ্চেন নাম্বার 13, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে 39, তাহলে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে 39, অতিভুজ দেওয়া আছে 39 সেন্টিমিটার, আর সমকোণ সংলগ্ন বাহু দুটির অন্তর দেওয়া আছে, মানে ধরো এক্স ধরছে, এটা ওয়াই ধরছে, তাহলে অন্তর দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই সমান দেওয়া আছে 21 সেন্টিমিটার। তাহলে বলো এখান থেকে আমরা অতিভুজ সমান কি জানি? x² প্লাস y² সমান 39², এটাও তো বলতে পারি। 39² সমান এখান থেকে আমরা 39², 1521 মনে রাখো। আর কি দেওয়া আছে? আর তোমার এখানে দেওয়া আছে ত্রিভুজটি ক্ষেত্রফল বার করতে হবে। ক্ষেত্রফল মানে কি? হাফ ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা আমাকে বার করতে হবে। এই হাফ ইন্টু লম্বা ইন্টু ভূমি। চলো এখান থেকে তাহলে আমার 1 নম্বর সমীকরণ আর একটা সমীকরণ, তাহলে এক্স মাইনাস ওয়াই কে উভয় পক্ষে বর্গ করছি, এক্স মাইনাস ওয়াই উভয় পক্ষে যদি বর্গ করি সমান 21², তাহলে a² প্লাস b² মাইনাস 2ab সমান 21² কত? 441। দেখো x² প্লাস y² কত দেওয়া আছে? 1521। 441 নিয়ে এসো সমান 2xy রেখে দাও। আর এখানে যদি বিয়োগ করি তাহলে বিয়োগ করলে কত আসছে? বিয়োগ করলে আসছে 1080, বিয়োগ করলে আসছে 1080। 1080 সমান কত আসছে? 2xy। অতএব xy কত আসছে? xy সমান আসছে 2 দিয়ে ভাগ করে দাও, 2 5 10, 2 4 8, 540। তাহলে xy এর ভ্যালুটা আমার বেরিয়ে গেলে ক্ষেত্রফল বেরিয়ে যাবে। ক্ষেত্রফল সমান আসছে হাফ অফ 540। 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে 4, 2 7 14, তাহলে অ্যান্সার হলো কত? 270 বর্গ সেন্টিমিটার। চলো পরের কোশ্চেনটা দেখো,
ছয় সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ তিন কোণা কেটে এমন একটি সুষম ষড়ভুজ তৈরি করা হলো, তার ক্ষেত্রফল কত? এটাও দেখো, সুষম ষড়ভুজের ক্ষেত্রফলের সূত্রও কেউ মনে রাখতে পারো। তাহলে এখানে দেখো তিনটা কোণ কেটে দেওয়া হচ্ছে, তিনটা কোণ যদি কেটে দিয়ে এখানে একটা সুষম ষড়ভুজ তৈরি হচ্ছে, তিনটা কোণ কেটে দেওয়া হচ্ছে, একটা সুষম ষড়ভুজ তৈরি হচ্ছে। ছয় সেমি বাহু বিশিষ্ট, এটাও ছয়, এটাও ছয়, এটাও ছয়, তাহলে তিন ভাগে ভাগ হচ্ছে, তাহলে এটা দুই, দুই, এটাও দুই, দুই। তাহলে এই যে সুষম ষড়ভুজটা, তার প্রতিটা বাহুর দৈর্ঘ্য হয়ে যাচ্ছে কত? দুই করে। সুষম ষড়ভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে দুই। তো সুষম ষড়ভুজের ক্ষেত্রফলে আমরা জানি, এমনিতেই জানি কি 6 সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল মানে √3/4 স্কোয়ার। এটা একটা সূত্র, এটা যদি মনে না থাকে তাহলে তোমরা সুষম ষড়ভুজের ক্ষেত্রফল 3√3/2 স্কোয়ার, এটা মনে রাখতে পারো। এটা হচ্ছে সুষম ষড়ভুজের ক্ষেত্রফল সূত্র। নাহলে 6 সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এখানে স্কোয়ারের মান সমান কত? 2 স্কোয়ার। 3√3 / 2 স্কোয়ার মানে কত? 2 × 2, 2 দিয়ে কেটে যাচ্ছে, তাহলে অ্যান্সার হচ্ছে 6√3। এটাই অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, একটি অর্ধবৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রটির ব্যাস কত? একটা অর্ধবৃত্তাকার ক্ষেত্র, তাহলে অর্ধবৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি πr²/2। তাহলে বৃত্তের ক্ষেত্রফল πr², তার অর্ধে 1925। পাই মানে কত? 22/7, আর 2 তো আছে, আর r² সমান আসছে 1925। 2 11 22, এবার 11 দিয়ে দেখো 1925 কে, 11 কে 11, 11 7 77, 11 5 11 5 55। r² সমান কত? 25 7 175, তাহলে একটা তো 7 আছেই, আবার এখানে 7 আর 25 মানে 5 5। তার এখানে দেখো 7 5 35, আর সমান আসছে 7 5 35। তাহলে ব্যাস চেয়েছে, অতএব 2r, 2r সমান কত আসছে? 70। দুটো উত্তর আছে, 35ও আছে, এখানে 70ও আছে, এগুলো একটু খেয়াল রাখো। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16 দেখো এখানে দেওয়া আছে 4 অঙ্কের একটি সংখ্যা। এই অঙ্কটা দেখো অনেকেই ভুল করে, A381। এটা যদি 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে 11 দ্বারা বিভাজ্যতা কি? সংখ্যা ডান দিক থেকে আমরা কি করবো? জোড়া জোড়া বিয়োগ করবো। তাহলে 8 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 7। আর A-3 সমান কত? 0 অথবা 11 গুণিতক। 0 অথবা 11 গুণিতক মানে 11 22 33 এগুলো আমরা নিতে পারি। তাহলে A+4, তাহলে যখন এখানে +4 আসবে তখন আমরা এখানে 11 দেবো। A সমান কত? 7 আর 4 11, এখানে 4 আসছে, তাহলে এর ভ্যালুটা কত আসছে? 7। এখানে যদি 0 ধরো, তাহলে এর ভ্যালুটা ধরো কত আসবে? -4। এই মাইনাসকে প্লাস করতে গেলে 11 এর সামনের গুণিতক কত আছে? 11 নিজেই, তাহলে 11 -4 থেকে বিয়োগ করে দেবো, তাহলে আসবে কত? 7। যদি ধরো তোমার এখানে সমান x সমান হয়তো তোমার আসছে 13, তাহলে -13, তাহলে মাইনাসটাকে প্লাস করতে গেলে কি 22 থেকে 13 বিয়োগ করবো, 22 থেকে 13 বিয়োগ করবো, তখন আসবে কত? 9। তাহলে 9 বসিয়ে দিলে বিভাজ্য হয়ে যাবে। তাহলে এখানে যদি x বা a এরকম যদি দেওয়া থেকে y, তাদের ভ্যালুটা যদি মাইনাসে আসে, মাইনাস হলে তার সামনের যে গুণিতকটা আছে 11 বা 11 গুণিতক আছে, তার থেকে বিয়োগ করে আমরা প্লাসের মানটাকে প্রকাশ করি। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17 দেখো খুব সহজই কোশ্চেন। ডান দিকের 9 গুলো বসছে, আর বাম দিকের 9 গুলো শূন্য হয়ে যাচ্ছে। আর লব হরের পার্থক্য সবসময় বিয়োগ, এটাই নিয়ম। তাহলে এখানে আসছে 9 9 9 8, 9 8 টিপি 9, 9 8 টিপি 9, অপশন ডি। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18। 23-এর ক্ষুদ্রতম গুণিতকটি নির্ণয় করে, যাকে 18 21 24 দিয়ে ভাগ করলে ক্রমান্বয়ে 7 10 13 ভাগশেষ থাকে। তা দেখো এই যে আলাদা আলাদা ভাগশেষ, তার মানে কি সমান পার্থক্য থাকবে কি? একটা সমান পার্থক্য পাবো, ভাজক আর ভাগশেষের মধ্যে একটা সমান পার্থক্য আছে। দেখো 18 থেকে 7 বিয়োগ করলে 11, 21 থেকে 10 বিয়োগ করলে 11, 24 থেকে 13 বিয়োগ করলে 11, সমান পার্থক্য 11। এটা তোমাকে একটু দেখে রাখতে হবে। এরপরে তুমি 18 21 24 লসাগু করো, 18 21 24 লসাগু দেখে লসাগু করো। লসাগু দেখো প্রথমে 2 খাচ্ছে, 2 9 18, 21 2 12 24, তারপর দেখো 3 খাচ্ছে, 3 3 9, 3 7 21, 3 4 12। এবার গুণ করে দাও, টোটাল টোটাল গুণ করে দাও, কত আসছে? 3 3 9 9 4 36, 36 2 72, 72কে 7 দিয়ে গুণ করো, 7 2 14,
4 আর 7 504 504 বসাবো। 504-এর সাথে 504-এর সাথে দেখো আমার 30-এর কাছাকাছি আছে উত্তর বলছে 30, তা নিশ্চয়ই 6 গুণ করবো। 6 4 24 আর 6 5 30। এটা উত্তর নয়, সমান পার্থক্য বিয়োগ। সমান পার্থক্য বিয়োগ করে দাও, 30 13 উত্তর হয়ে গেল। আর নাহলে কি 504-এর সাথে 1 গুণ করে 2 3 4 5 6 এরকম গুণ করবো, গুণ করতে থাকবো, তার সাথে 11 বিয়োগ করে দেখবো কোন উত্তরটা আসতে পারে। এখানে সবগুলোই আমার শেষ দুঘর 30 আছে বলে আমি ডাইরেক্ট 6 গুণ করে দেবো। এটা তোমাকে বিচার করতে হবে। পরবর্তী কোশ্চেন নম্বর 19। 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 8 15 16 21 ও 25 দ্বারা ভাগ করলে বা সম্পূর্ণরূপে বিভাজ্য? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 5টা নয়, 5টা নয়। এই 5টা নয়কে তোমরা ভাগ করবে। তো এখানে আমার টোটাল 6টা আছে, এটা 5-এর জায়গায় তোমরা 6 অঙ্কের করবে, 6 অঙ্ক। এখানে 6টা নয়কে তোমরা এখানে ভাগ করবে, 3টা 3টে 6টা। কি দিয়ে ভাগ করবে? 8 15 16 21 25 এদের লসাগু দিয়ে। এদের লসাগু আসবে সম্ভবত ওই 8400-র মতন এদের লসাগু আসবে। 8400 দিয়ে এটাকে ভাগ করবে। তাতে উত্তর কত আসছে কমেন্টে জানাবে। চলো, যদি দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের বিয়োগফল 19 হয় তাদের বর্গের যোগফল কত? দুটো স্বাভাবিক সংখ্যার বর্গের বিয়োগফল 19। তাহলে এই অঙ্কটা তোমরা কিভাবে করবে? বর্গের x প্লাস ওয়াই আর x মাইনাস 19কে তো ভাঙা যাবে না, তাহলে 19 মানে কি 19 ইন্টু 1। তো দুটো সংখ্যার যোগফল আর দুটো সংখ্যার বিয়োগফল আমরা তো পেয়ে গেছি। দুটো সংখ্যার যোগফল 19, দুটো সংখ্যার বিয়োগফল 1। ছোট সংখ্যাটি কত? 19 প্লাস 1 মানে 20, 20 ডিভাইড বাই 2 মানে আসছে 10। ছোট সংখ্যাটি কত আসছে? 19 থেকে 1 বিয়োগ করে কত হয়? 18/2। তাহলে কত আসছে? 9। বর্গের যোগফল কত? 10 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার, 100 প্লাস 81। অ্যান্সার হলো কত? 181। এভাবে তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো। এখনো পর্যন্ত তোমাদের টোটাল 15টা মক টেস্ট দেওয়া হয়েছে। তোমাদের যদি মক টেস্টের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি কন্টিনিউ তোমাদেরকে 1 দিন বা 2 দিন ছাড়া ভিডিও দিতে থাকবো। তার সাথে সাথে আমি ঠিক করেছি যে পরিমিতিরও মক টেস্ট দেবো। পরিমিতির চ্যাপ্টারের অঙ্কগুলো ছেলেমেয়েরা বেশি ভুল করে মনে রাখতে পারে না। সেখানে হয় 10টা 15টা অঙ্ক, কম কম অঙ্ক, কিন্তু পুরো থিওরি সহ যেন প্রতিটা অঙ্কে আমি বুঝিয়ে দিতে পারি বা তোমাদেরকে বোঝাতে পারি, সেইভাবেই আমি 10টা হোক 15টা অঙ্ক, সেটা সময় লাগবে বেশি। পরিমিতির অঙ্ক যদি পুরো চ্যাপ্টারে বা একটা ত্রিভুজ পড়াচ্ছি, হয়তো ত্রিভুজের সমকোণী ত্রিভুজের পুরো থিওরি বা সবকিছু বলতে, এভাবে চেষ্টা করবো যাতে তোমাদের একটা ভিডিও দেখে যাতে সময় নষ্ট মনে না হয়, যাতে তোমার উপকারী হয়, সাথে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার যেন রিভাইজ হয়। দিনের শেষে যেন তোমার এটা মনে হয় যে না, আমি সত্যি ভিডিওগুলো দেখে কিছু শিখছি, আমার উপকার আসছে। ঠিক আছে, তোমার অবশ্যই কমেন্ট করবে তোমাদের ভিডিও কেমন লাগছে। যদি কমেন্ট না করো তাহলে আমি বুঝবো কেমন করে যে তোমাদের কেমন লাগছে। ক্লাসে হলে আমি হয়তো ফেস দেখে অনেক সময় বুঝে যাই যে ছেলেমেয়েরা বুঝতে পারলো কি পারেনি, কিন্তু অনলাইনে এখানে ফেস দেখা তো যাবে না তোমারও বা আমারও। তাই তোমাদেরকে অবশ্যই কমেন্ট করতে হবে কেমন লাগছে, কোন অঙ্কটা অসুবিধা বুঝতে পারছো না, তাহলে আমি সেভাবে ভিডিও বানাবো।